হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সহজ স্কুল। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ভারতের কৃষিকাজ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম আমাদের কোশ্চেন রয়েছে ভারতের কৃষিকাজ কিসের ওপর নির্ভরশীল। এখানে আনসার কী হবে? মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। তাহলে ভারতের যে কৃষিকাজ হয় সেটা কিন্তু সম্পূর্ণটাই কার ওপর নির্ভর করে? মৌসুমি বৃষ্টিপাতের ওপর। মৌসুমি বায়ু যদি বৃষ্টিপাত না ঘটায় তাহলে কিন্তু ভারতে যে বর্ষাকালে ধান চাষ হয় সেটা কিন্তু হবে না। তারপরে দেখো রয়েছে ভারতের কত শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। কত শতাংশ? 65% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। কৃষিকাজের জন্য কি কি উপাদান লাগে? কি লাগে না উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি আর উপযুক্ত পরিবেশ। তাহলে কি কি লাগবে? প্রথমে যেটা লাগবে কৃষিকাজের জন্য সেটা হচ্ছে মাটি, তারপর লাগছে বৃষ্টিপাত এবং উষ্ণতা, আর তারপর উপযুক্ত পরিবেশ। উপযুক্ত পরিবেশ মানে ধরো কি না, ধরো শীতকালে যদি আমরা ধান চাষ করি হবে কি? হবে না। আবার বর্ষাকালে যদি গম চাষ করি সেটাও হবে না। তাহলে কি না, আমাদের ওয়েদার এবং জলবায়ু দেখে নিতে হবে, কোন সময়ে কোন চাষটা হবে সেটা আমাদের দেখে নিতে হবে। 4 নম্বর কোশ্চেন রয়েছে তন্তু ফসল কাকে বলে? তন্তু ফসল কাকে বলে? যে সমস্ত ফসল থেকে তন্তু বা সুতো পাওয়া যায় তাকে বলা হয় তন্তু ফসল। তাহলে কি মনে রাখবো? যে সমস্ত ফসল থেকে তন্তু বা সুতো পাওয়া যায় তাকে বলা হয় তন্তু ফসল। উদাহরণ কি দেব? তুলো, পাট, এগুলো হচ্ছে কি তন্তু ফসলের উদাহরণ। যেমন পাটকে বলা হয় কি? সোনালী তন্তু। এটা তোমরা কিন্তু মাথায় রেখো, পাটকে কি বলা হয়? সোনালী তন্তু। ঠিক আছে। একই রকমভাবে তুলাকে কি বলা হয়? তুলাকে বলা হয় রূপালী তন্তু। তুলাকে কি বলা হয়? রূপালী তন্তু। 5 নম্বরে দেখো আমাদের রয়েছে কৃষি ফসলকে কয় ভাগে ভাগ করা যায় আর কি কি। কৃষি ফসলকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি? খাদ্য ফসল, সবজি ফসল, তন্তু জাতীয় ফসল, পানীয় ফসল আর অন্যান্য ফসল। ওকে, কি কি তাহলে? খাদ্য, সবজি, তন্তু, পানীয় এবং অন্যান্য। তন্তু জাতীয় ফসলের উদাহরণ বলে দিয়েছি আগে, তাও আর একবার বলছি কি? পাট আর তুলা। দেখো এখানে তোমাদের ছবি দিয়ে দিচ্ছি, এটা পাট আর এটা হচ্ছে তুলা। কোথাকার চা পৃথিবী বিখ্যাত? কোথাকার চা? পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা। ঠিক আছে, এটা কিন্তু পৃথিবী বিখ্যাত। দুটি পানীয় ফসলের নাম বলো। কি বলবো? একটা হচ্ছে চা, একটা হচ্ছে কফি। আমরা চা সবাই চিনি, কিন্তু কফি বীজ দেখো কীরকম দেখতে হয়, এটা হচ্ছে কফি। 9 নম্বর কোশ্চেন রয়েছে ধান চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন? তাহলে উষ্ণতা যদি বলে কি হবে? ডিগ্রি। উষ্ণতা যদি আমাদের বলা হয় তাহলে ডিগ্রি হবে। আর যদি বৃষ্টিপাত কিসে মাপা হয়? বৃষ্টিপাত যদি বলে তখন আমরা পাবো সেমি। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে কত ডিগ্রি না 22 থেকে 32 ডিগ্রি উষ্ণতার প্রয়োজন। কত ডিগ্রি? 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। ধান চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন? এই যে বললাম সেমি। কত সেমি? 150 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। ধান চাষ কোন মাটিতে ভালো হয়? উর্বর পলিযুক্ত দোআঁশ মাটি। কি মাটি? দোআঁশ মাটি। ঠিক আছে, আমাদের মাটি কয় ধরনের হয়? মাটি জেনারেলি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। বেলে মাটি, আরেকটা কি বলতো? এঁটেল মাটি, আরেকটা হচ্ছে দোআঁশ মাটি। ওকে, তাহলে সব থেকে ভালো ধান চাষ কোন মাটিতে হয়? এই যে দোআঁশ মাটিতে হয়। 11 নম্বর কোশ্চেন দেখো ধান উৎপাদন দুটি রাজ্যের নাম লিখো। মানে বলতে চাইছে যে এমন দুটো রাজ্যের নাম লিখো যেখানে ধান চাষ হয়। কী রাখবো আমরা? পশ্চিমবঙ্গ, অসম, পাঞ্জাব। এছাড়া আমরা কী পেতে পারি? এছাড়া রয়েছে আমাদের উত্তরপ্রদেশ। তোমাদেরকে আমরা 4টা বলে রাখলাম, তোমাদের যেটা মনে থাকবে তোমরা সেটাই অ্যান্সার করো। 12 নম্বরে কোশ্চেন দেখো গম চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন? কত? 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এই সময় তোমরা বলো তো ধান চাষের জন্য কত ছিল, সেটা আমাকে কমেন্টে জানাও। গম চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন? 50 থেকে 100 সেন্টিমিটার। গম চাষের জন্য মাটি কেমন প্রয়োজন? উন্নত জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি। ঠিক আছে, তাহলে কীরকম না জল নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে। কারণ কি না গম চাষে বেশি জলের প্রয়োজন হয় না। বৃষ্টি হলে কী হতে পারে? গম গাছ মারা যেতে পারে। সেই জন্য জল নিকাশির ব্যবস্থা ভালো থাকতে হবে। 15 নম্বর কোশ্চেন দেখো জোয়ার উৎপাদিত দুটি রাজ্যের নাম লিখো। জোয়ার কি? দেখো জোয়ার হচ্ছে এক ধরনের ফসল, এরকমের ফসল হয়। জোয়ার উৎপাদন কোথায় হয়? মহারাষ্ট্র আর কর্ণাটক। এই দেখো ভারতের ম্যাপ আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে মহারাষ্ট্র আর তার নিচে হচ্ছে কর্ণাটক। পশ্চিমবঙ্গ কোনখানে বলো তো? এই যে দেখো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ওকে, ডাল চাষের জন্য কেমন ধরনের মাটির প্রয়োজন? না দোআঁশ মাটি বা কালো মাটি। দোআঁশ আর কালো মাটি এই দুটো মাটিতে কী হয়? ডাল চাষ ভালো হয়। ডাল উৎপাদন হয় এমন দুটি রাজ্যের নাম উত্তরপ্রদেশ, রাজস্থান আর গুজরাট। রাগি উৎপাদন হয় দুটি রাজ্য কি? কর্ণাটক আর তামিলনাড়ু। এই যে রাজ্যগুলো তোমরা কিন্তু ভালো করে অবশ্যই মাথায় রেখো। তাহলে ডাল উৎপাদন হয় উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটে। রাগি হচ্ছে কর্ণাটক আর তামিলনাড়ু।
চা চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন? 20 থেকে 30 ডিগ্রি। কোথাকার চা পৃথিবী বিখ্যাত? এটা আমি আলোচনা করেছি, এটা তোমরা ভিভিআই দিয়ে রাখো। এটা কি? দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। 21 নম্বর কোশ্চেন দেখো, চা চাষের জন্য কেমন ধরনের মাটি প্রয়োজন হয়? চা চাষের জন্য একই রকম উন্নত জল নিকাশি ব্যবস্থা, চুন ও পটাশ সমৃদ্ধ মাটি প্রয়োজন। তাহলে এই যে উন্নত জল নিকাশি ব্যবস্থা আর কোন চাষের জন্য প্রয়োজন হয়? সেটা হচ্ছে গম চাষের জন্য। চা উৎপাদন হয় পশ্চিমবঙ্গে আর আসামে। আসাম কিন্তু চা উৎপাদনে প্রথম। যদি কোশ্চেন আসে চা উৎপাদনে কোন রাজ্যটা প্রথম, তাহলে কি অ্যান্সার হবে? আসাম। ঠিক আছে। আখ উৎপাদনে কোথায়? উত্তরপ্রদেশ আর বিহারে। মাথায় রাখবে। পাট উৎপাদন কোথায় হয়? পশ্চিমবঙ্গ, বিহার আর উড়িষ্যাতে। ঠিক আছে। তো এবার আখ চাষের জন্য কেমন ধরনের মাটির প্রয়োজন? না, এটাও কিন্তু উন্নত জলনিকাশি ব্যবস্থাযুক্ত, পটাশ এবং নাইট্রোজেন সমৃদ্ধ। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতাতে লিখে নেবে। খাতাতে লিখে ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে চা পাতার ছবি। এটা আখ আর এটা হচ্ছে আমাদের পাটের ছবি। ঠিক আছে। তাহলে পাট ভালো উৎপাদন হয় কোথায়? যদি লিখি বিহার। আখ কোথায় উৎপাদন হয়? আখ হচ্ছে উত্তরপ্রদেশ। আর আমাদের চা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, যেটাকে আমরা বলি ওয়েস্ট বেঙ্গল। নেক্সট দেখো রয়েছে, আখ চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়? আখ চাষের জন্য 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। তারপরে দেখো রয়েছে, আখ চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়? কি আনসার হবে? 100 থেকে 150 সেন্টিমিটার। কফি চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়? কি আনসার হবে? 800 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। কফি চাষের জন্য কেমন ধরনের মাটির প্রয়োজন হয়? উন্নত জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন হিউমাস মাটির প্রয়োজন হয়। এই যে বীজটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হচ্ছে কফি। এটা কি বললাম? এটা হচ্ছে কফি। ঠিক আছে। কফি উৎপাদন হয় এমন দুটো রাজ্যের নাম কি? কর্ণাটক আর কেরালা। ঠিক আছে। নেক্সট আমি তোমাদের কয়েকটা 2 নম্বরে কোশ্চেন করাবো। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ভিভিআই। তোমরা কিন্তু স্টার দিয়ে রাখো। কি বলেছে কোশ্চেনটা? সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব কি? 1960-এর দশকে ভারতের কৃষিতে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক যন্ত্রপাতি, উন্নতি প্রযুক্তি ও জলসেচ ব্যবহারের ফলে ফসল উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই ঘটনাকে বলা হয় সবুজ বিপ্লব। তাহলে সবুজ বিপ্লব কখন হয়েছিল? সাল মাথায় রাখবে, 1960-এর দশকে। ঠিক আছে। 1960-এর দশকে হয়েছিল। যদি সাল বলে কত হবে? 1966 সালে। ঠিক আছে। তাহলে কি কি পরিবর্তন হয়েছিল? এক হচ্ছে বীজ। বীজ কেমন ছিল? বীজ হচ্ছে উচ্চ ফলনশীল। রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল। আমরা জেনারেলি কী ব্যবহার করা হয় না? জৈব সার, গোবর সার। তার পরিবর্তে আমরা রাসায়নিক সার ব্যবহার করছি। তারপর কি? পোকামাকড়ের জন্য আমরা কী ব্যবহার করছি? কীটনাশক। আধুনিক যন্ত্রপাতি। আগে কীরকম চাষ করা হতো? 1960-এর আগে না লাঙ্গল বা গরু বা মহিষ দিয়ে চাষ করা হতো। এখন কি ব্যবহার করা হচ্ছে? 1960-এর পর থেকে আধুনিক যন্ত্রপাতি। ঠিক আছে। এবং উন্নতি প্রযুক্তি আর জলসেচের মাধ্যমে কি হচ্ছে না, এইগুলো ব্যবহার করার পর ফসল উৎপাদন বেড়ে যাচ্ছে। এটাকে কি বলা হয়? সবুজ বিপ্লব। ঠিক আছে। তোমরা কিন্তু এই কোশ্চেনটা ভালো করে অবশ্যই মুখস্থ করে নিও। তাহলে সবুজ বিপ্লব কোন ফসলের ওপর হয়েছিল? একটা হচ্ছে গম। গম উৎপাদন অনেক পরিমাণে বেড়ে গেছিলো সবুজ বিপ্লবের ফলে। কোশ্চেন আসতে পারে যে সবুজ বিপ্লব সবথেকে বেশি কোন ফসলে হয়েছিল? সেটা হচ্ছে গম। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। ঝুম চাষ কি? এটা স্টার দিয়ে রাখো। এই দুটো কোশ্চেনের মধ্যে তোমরা একটা কোশ্চেন অবশ্যই কমন পাবেই, 100% শিওর। ঠিক আছে। তাহলে কি? ঝুম চাষ। ঝুম চাষ হলো এমন এক ধরনের স্থানান্তরিত কৃষি পদ্ধতি যেখানে পাহাড়ি বা বনাঞ্চলের জমির গাছপালা কেটে ও পুড়িয়ে জমি পরিষ্কার করে কয়েক বছর চাষ করা হয় এবং জমির উর্বরতা কমে গেলে কৃষকরা সেই জমি ছেড়ে অন্য জমিতে আবার চাষ শুরু করেন। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিই। ধরো এটা একটা জায়গা, এখানে গাছ লাগানো ছিল। ঠিক আছে। এবারে কি করা হলো? জঙ্গল ছিল এটা। মানুষজন এসে কী করলো না, এই গাছগুলো কেটে দিল। গাছগুলো কাটার পর কী করলো না, এখানে ফসল চাষ করতে শুরু করলো। কি? ধান, গম ইত্যাদি চাষ করতে শুরু করলো। এবার এখানে চাষ করার পর 2-3 বছর পর কী হলো? এই জমিটা অনুর্বর হয়ে গেল। তখন তারা এই জমি ছেড়ে পাশে আবার কোনো জঙ্গলে গিয়ে গাছ কেটে তারা চাষ শুরু করলো। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় কি? ঝুম চাষ। তাহলে ঝুম চাষ মানে কি না? ঝুম চাষ হচ্ছে একটা স্থানান্তরিত কৃষি। এবার স্থানান্তরিত কৃষি মানে কি বলতো? স্থানান্তরিত কৃষি মানে
একটা নির্দিষ্ট স্থানে চাষ হয় না, সে স্থানটা পরিবর্তন করা হয়। কোথায় হয় জেনারেলি? পাহাড়ি অঞ্চলে বা বনাঞ্চলে হয়। ঠিক আছে, সেখানে কী করা হয়? গাছপালা কেটে পুড়িয়ে দেওয়া হয়, তারপর সেই জমি পরিষ্কার করে সেখানে চাষ করা হয়। তারপর কি 4-5 বছর চাষ করার পর যখন জমির উর্বরতা কমে যায়, তখন সেই জমি ছেড়ে আবার অন্য জমিতে চাষ করে। এটা হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষ কোথায় দেখা যায়? উত্তর পূর্ব ভারতে। কোথায় দেখা যায়? উত্তর পূর্ব ভারতে। ঠিক আছে, উদাহরণ যদি বলে আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর আর ত্রিপুরা। দেখো সংক্ষেপে না তোমরা এইটা মাথায় রাখবে, তাহলে তোমাদের দেখবে মুখস্থ করতে হবে না, তোমরা মুখস্থ না করে অ্যান্সার করতে পারবে। নাকি না, জমি পরিষ্কার করবে। কোন জমি? জঙ্গল বা পাহাড়ি অঞ্চল। তারপর সেখানে চাষ করবে। তারপরে কি 4-5 বছর চাষ করার পর উর্বরতা কমে গেলে জমি পরিবর্তন করে দেবে। কি করবে? নতুন কোনো জঙ্গল পরিষ্কার করে সেখানে চাষ শুরু করবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে থ্যাংক ইউ প্রত্যেককে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওকে, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না, বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু রেগুলার তোমাদেরকে ভিডিও দেবো, এবং তোমাদের যে তৃতীয় সামেটিক পরীক্ষা হবে সে পরীক্ষার জন্য তোমাদেরকে পুরোপুরি প্রস্তুত করে দেবো। তোমাদের চাপের কিছু নেই, তোমরা শুধুমাত্র আমাদের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ।